এই সমস্ত প্রতিশ্রুতি ওনারা দিয়েছেন না, দিচ্ছেন, কিন্তু এর আগেও দিয়েছিল, কিন্তু আমরা সেটা দেখিনি। আমরা এটা এখানে আমরা প্যানেলে বলছি বারবার, এর জন্য আমরা আবার আপনাদের কাছে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সামনে দিকে আরেকজন। হ্যাঁ, আপনি হাত তুলছেন। আপনি। হ্যাঁ, 96 সালে 10 টাকা থেকে 14 টাকা কেজি চাল খাওয়ানো যেত। 2008 বা 9 এসে কি 14 থেকে 10 টাকা থেকে 14 টাকা কেজি চাল খাওয়ানো সম্ভব? সামনে আপনি। হ্যাঁ, আওয়ামী লীগের ইস্তেহার ঘোষণা দেখেছি, সেখানে হরতালের ব্যাপারে কোনো কিছু বলা হয়নি। আমার প্রশ্ন, তাহলে কি আমরা আবার নির্বাচনের পর পুনরায় 1-11-এর আগের অবস্থা ফিরে যাবো কিনা? ভরসা কার আছে যে ওনারা বাস্তবায়ন করবেন ইশতেহার? কার আছে ভরসা? আপনার ভরসা আছে? হ্যাঁ, আমি মনে করি প্রিয়নেত্রী শেখ হাসিনা তিনি যে বক্তব্য দিয়েছেন তার ফলপ্রসূ হবে বলে মনে করি। সে কারণে যে 1996 সাল থেকে তিনি যখন ক্ষমতায় আসেন, তখন তার যে ইলেকট্রাল ম্যানিফেস্টো ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখবেন, আর বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে সেগুলো কি বিএনপি রাখবে? এবং ওনারাও দিয়েছিলেন, কিন্তু এর বিপরীত দর্পণ বা দৃশ্যটা দেখা যায়। সেই অনুযায়ী একটি দল রাখবে আর একটি দল রাখবে না, আপনার বক্তব্য তাই? তার ঠিক তাই নয়, ওনারাও রাখবেন বলে আমি আশা করি। শ্রোতা দর্শক, দেখা যাক যে এই যারা আছেন আমাদের এখানে, এদের ভরসা কতটুকু? দুই দল যে প্রতিশ্রুতি দিচ্ছেন, আপনাদের কতজন মনে করেন যে তারা রাখবে? হাত তুলে একটু দেখাবেন কতজন মনে করছে। 1% তো হবে না, 1%-এরও কম। আর কতজন মনে করছেন যে না, ওনারা শুধু বলছেন? কথাই 99% ভরসা নেই। মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, মানুষের ভরসা নেই কেন? কারণটা দেখেন, মানুষের ভরসা নেই এই জন্য যে মানুষ, জনগণ, বাংলাদেশের জনগণ মনে হয় একটা দড়িতে নামতেছে, দড়ি শেষ প্রান্তে এসে একটা গিট্টি দিয়ে ওটা ধরে আছে, এবং গিট্টুতে ধরে শুধু ধৈর্য ধরে থাকা, ধৈর্যই রাখা ছাড়া আর কোনো উপায় নেই। আর ধৈর্য কারা রাখে? যাদের কোনো উপায় নেই তারাই ধৈর্য রাখে। তবে আমি একটা কথা বলতে চাই যে ইশতেহার হচ্ছে বিজ্ঞাপনের মতো, অনেক কিছু থাকে ইনটেনজেবল, ইংলিশে যেটা বলা হয়, অনেক ইনটেনজেবলস থাকে, যেটা ধরা ছোঁয়ার মধ্যে নেই। ভালো করব, এই করব, সেই করবো, এটা তো মাপা যায় না অনেক কিছু। এই বিজ্ঞাপন ইশতেহার দেওয়া হয়, মানে এটা তো একটা ভোটের, মানে এটা কোন নীতি আদর্শ আমাদের এই বর্তমান দেশে দুই দলেরই মধ্যে, যদিও বলেন যদি আমি এগ্রি করবো না, কোন বিরাট কিছু নীতি আদর্শ নিয়ে আমরা লড়াই করতেছেন। ইলেকশন তো ক্ষমতার ইলেকশন, ক্ষমতা দখলের ইলেকশন, এটা মানতে হবে আমাদের। কারণ নীতি আদর্শ এখানে এমন বিশেষ কোন নীতি নাই, হয়তো পারে, কিন্তু এই যে বলছি, আর নীতি আদর্শ হলো কি, নীতি আদর্শ নিয়ে সংগ্রাম করা যায়, কিন্তু আন্দোলন করা যায়, কিন্তু এটা মেনে নেওয়া, এই যে বলি আমরা নিরাপত্তা, এই সেই, মানে দুর্নীতিমুক্ত, এগুলা মানে আন্দোলন করতে পারবো দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু নিজে কতটুকু দুর্নীতির উপরে থাকবো সেটা কিন্তু বড় একটা, মানে বিরাট একটা প্রশ্ন থাকে। আর এই যে আপনাদের যে আস্থা নেই, কারণ লোকজনের কি হলো, পুরনো অভিজ্ঞতার আলোকেই ভবিষ্যৎ যাচাই করে সবে। ইশতেহার দেখে অনেক সময় মনে হয় যে এরা বোধহয় ভালো করবে, এদের ইশতেহার বিশ্বাস হয়, যেরকম বিশ্বাস আমাদের অনেক ভোটাররাই এর আগে করেছে। তারপর ভোটার না হয়েও 2 বছরও এরকম আশা অনেক করেছে। এই আশা বাংলাদেশের মানুষের প্রতিবারে আশা হতে হচ্ছে, বারবারই আশা ভেঙে যাচ্ছে। এই আশা ভেঙে যাওয়ার জন্য কিন্তু আজকে এই যে সমস্ত মানুষ হাত তুলেছে যে এই ইশতেহার যেগুলো হচ্ছে সেগুলো আসলে বাস্তবায়ন হবে না। এটার আরেকটা কারণ আমি যেটা মনে করি যে দুই দলই, আমাদের এখন বাংলাদেশটা 2 দলে ভাগ হয়ে গেছে। এই 2 দল যে জিনিসটা মনে করে, তারা প্রত্যেকেই বলে যে আমরা জনগণকে নিয়ে আমরা আমাদের রাজনীতি করছি, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করছি। কিন্তু একটি জিনিস তারা হিসাব করে না যে 60% থেকে 70% লোক ভোট দেয়, 30% লোক প্রথমে বাদ যায়। তারপরে যারা পাশ করে তারা হয়তো 42 কিংবা 43% ভোট নিয়ে তারা ক্ষমতায় আসে, আর বাকি হয়তো 32-35% লোকেরা বিরোধী দলে থাকে। তারা যে দাবি করে যে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করছে এবং তারা যা করবে সেটাই জনগণ মেনে নেবে, এটা কি করে তারা ভাবে? এবং এটা ভাবে বলেই আজকে আমাদের এই জিনিসটা হচ্ছে। আমাদের বৃহত্তর মানুষের কল্যাণের কথা তারা কিন্তু চিন্তা করছে না। কিন্তু তারা যখনই ক্ষমতা যাচ্ছে তাদের নিজস্ব এর বাইরে ক্ষমতা যাওয়ার জন্য এখন বর্তমানে আমরা যেটা একটা নতুন একটা সিস্টেম যেটা করেছিলাম সেটাকেও কিন্তু দেখেন, এটাও কিন্তু আশাহত হওয়ার মতো একটা ব্যাপার।
এই বাংলাদেশের মানুষরা ভোট দেয় যে কোনো, যেহেতু আমাদের দেশের মানুষরা ম্যাক্সিমাম ভোটাররা হলে অশিক্ষিত, গ্রামের মানুষ, সেই মানুষরা নাম জানে না, কে লোকটা কোন পাশে চিহ্ন দিতে হবে সেটা জানে না, যার জন্য একটা মার্কার মধ্যে তারা ভোট দেয়। আমরা এত আন্দোলন করে 2 বছর আন্দোলন করে একটা আন্দোলন আমাদের সাকসেস হয়েছে, না ভোট দেওয়া। আপনারা কি জানেন না ভোটের কোনো মার্কা আছে? কোন মার্কায় আপনারা না ভোট দেবেন আপনারা কি জানেন কেউ? আমি কিন্তু জানি না। এইটিকে যদি প্রচারিত হতো সেভাবে যে হ্যাঁ আমাদের না ভোটেরও একটা আছে, সেইটা আমি অন্তত সাজেস্ট করছি নির্বাচন কমিশন বক্স দিয়ে, যেটা যে ভোটের জন্য না ভোটের একটা চিহ্ন আমাদের লাভটা কি হবে? না ভোট দিয়ে লাভটা হবে এর জন্য যে আমরা প্রতিবারে একই মুখ আমরা দেখছি। এই যে এত কিছু হয়ে গেল, তারপরে কিন্তু এই যারা দুর্নীতিগ্রস্ত ছিল, যারা জেল খেটেছে, যারা মানে বদনাম আছে, তারাই কিন্তু 2 দল থেকে আবার সেই চেহারাগুলো আমরা দেখতে পাচ্ছি। তো সেই লোকগুলোকে আমরা যদি বাদ দিতে চাই, আমরা কিভাবে বাদ দেবো? আমাদের এই না ভোটের যদি আমাদের অধিকার, আমরা যদি রাইট আমরা অন্য বিষয়ে চলে যাচ্ছি একটু। আমাদের প্রশ্ন ছিল হচ্ছে যে বাস্তবায়নের নিশ্চয়তা কতটুকু, যেগুলো ইশতেহার দিচ্ছে আস্থা দেখা যাচ্ছে না। আমি খুব ছোট্ট করে মতিয়া চৌধুরীর কাছে আসতে চাই। মতিয়া চৌধুরী, মানুষজনের আপনি দেখলেন যে একটা আস্থাহীনতা ওনাদের ভেতরে প্রবল, যে আপনারা কি করবেন কিনা? এখানে আমার মনে হয় যে এর জন্য 2টা কারণ বিদ্যমান। এটা ঠিক যে আমি প্রথমে আমাদের নিজেদের ত্রুটি স্বীকার করি, আমি পরেরটা বলতে যাচ্ছি যে হ্যাঁ, আমরা সব প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে পারি না বা করি না, মানে অনেক সময় ব্যর্থ হই। পাশাপাশি আজকের এই যে একটা আবহাওয়া কিন্তু গড়ে তোলা হয়েছে গত 2 বছরে, রাজনীতির বিরুদ্ধে একটা হেট ক্যাম্পেইন, একটা ঘৃণামূলক প্রচার। কিন্তু সবচেয়ে মানে লক্ষ্য করার বিষয় হলো এই, যেমন ধরুন দুর্নীতির ব্যাপারটা, দুর্নীতি কেউই সমর্থন করবে না, দুর্নীতি দূর হওয়া দরকার, বিচার হওয়া দরকার, শাস্তি হওয়া দরকার, সবই ঠিক আছে। কিন্তু এত ক্ষমতা নিয়ে যারা ক্ষমতায় আসলেন, যাদের কেউ কোশ্চেন করবে না বা যাদেরকে কেউ ভোট দিয়ে বাদও দিবে না, তারা এসে কি করলেন? আজকে আমার কথা না, টিআইবি কিন্তু বলছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যে দুর্নীতি কমে নাই, বরং নিচের দিকে এটা আরো বিস্তৃত হয়েছে। সুতরাং অথচ এই দুর্নীতিকে কেন্দ্র করে রাজনীতির বিরুদ্ধে যে প্রচারণাটা অত্যন্ত জোরে সোরে খুব ভালোভাবে সুপরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় এই জিনিসটা করা হয়েছে, যার এবং তার কিছু ছাপ তো নিশ্চয়ই জনগণের ভিতরে পড়বে। এটাই আমি মনে করি যে একটা নেতিবাচকতা। না হলে এই দেশ স্বাধীন করেছে রাজনীতিবিদরা, এই দেশে আমি তো বললাম অর্জন কিন্তু রাজনীতিবিদদের, এবং সেই অর্জনকে নিয়েই আমরা মানুষের কাছে যাব, বর্জন নিয়ে নয়। এই আস্থাহীনতা এটা কিছুটা, যেহেতু আপনার এই কক্ষে অনেক লোক হাতুটে এই আস্থাহীনতার কথা বলেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা গত 2 বছরের শাসন দেখে রাস্তা বের হলেও দেখা যায় জনগণ বলতে চাচ্ছে যে ওনারা যা দেখিয়েছেন তাতে কি ওনারা সেই সমস্যার সমাধান করতে পারবেন? বরং এখন বলা হয়েছে যে টিআইবি ইন্টারন্যাশনাল কথা তিনি বলেছেন, তার হেড প্রফেসর মুজাফর আহমদ অন রেকর্ড হ্যাজ স্টেটেড যে আজকের দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। 1, 2 হলো দেশের 40 লক্ষ লোক দারিদ্র সীমার নিচে নেমে গেছে এই 2 বছরের মধ্যে, 40 লাখ লোক। বেকার সমস্যা আগের থেকে অনেক বেড়েছে। আমরা এই সরকারের কথা ঠিক আছে, এই সরকার আস্থাহীনতা একমাত্র গণতন্ত্রের মাধ্যমে আস্থাহীনতা অর্জন হবে, কারণ গণতন্ত্রের বিকল্প কোনো পদ্ধতি নেই, তার মাধ্যমেই আপনি অর্জন করবেন। ট্রায়াল এন্ড এরার মধ্যে এক সময় আসবে যখন পিওর ডেমোক্রেসি। ধন্যবাদ। উইদাউট ট্রায়াল এন্ড এরার ইট ক্যান নট বি। পরের প্রশ্নে যাই। এসএম ফায়াজুল হক, গুলশান থেকে। ব্লাসফেমি জাতীয় আইন এবং প্রাদেশিক সরকার গঠন বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যুক্তিযুক্ত? ব্লাসফেমি আইনের কথা বোধহয় জামাত ইসলামে বলেছে, আর প্রাদেশিক সরকার গঠন জাতীয় পার্টির প্রতিশ্রুতি। কতটা যুক্তিযুক্ত? মতিয়া চৌধুরী। যুক্তিযুক্ত মনে করলে তো আমরা আমাদের ম্যানিফেস্টোতে দিতাম। আমরা যেটা বলেছি আমাদের ম্যানিফেস্টোতে, যে প্রত্যেক ধর্ম পালনের যেমন অধিকার থাকবে, আবার এটাও ঠিক, এটা 70 বলুন, 79 বলুন বা 73 বলুন, এছাড়া 86, 91, 96